চতুর ইঁদুর ও বোকা বেড়ালের বুদ্ধি আর বলে নয়। শেষ পর্যন্ত কে জিতে তা দেখতে শেষ পর্যন্ত শুনুন। আজকের গল্পের নাম চতুর ইঁদুর ও বিড়াল। নীলপুর গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো জমিদার বাড়ি। বাড়িটি দেখতে যতটা সুন্দর, তার ভিতরে লুকিয়ে আছে ততটাই রহস্য। তবে আজ আমরা কোনো ভূতের গল্প শুনব না। আজ আমরা শুনব এক চিরন্তন লড়াইয়ের গল্প, বুদ্ধি বনাম শক্তির লড়াই। এই জমিদার বাড়ির রান্নাঘর আর গুদামঘর শাসন করত একদল ইঁদুর আর তাদের সর্দার, যার নাম ছিল মিকো। মিকো সাধারণ কোনো ইঁদুর ছিল না। ধূসর রঙের ছোট্ট শরীর, চকচকে দুটো চোখ আর অসম্ভব ধারালো বুদ্ধি। জমিদার বাবুর বস্তা বস্তা চাল, ডাল আর ঘি ময়দা সাবার করায় মিকু আর তার দল ছিল এ কাজে তারা খুবই উস্তাদ। কিন্তু ইঁদুরের এই স্বর্গরাজ্যে হঠাৎ করে নেমে এলো আমাবস্যার এক অন্ধকার। জমিদার বাবু ব্যক্ত হয়ে শহর থেকে নিয়ে এলো এক বিশাল হৃষ্টপুষ্ট হলো বিড়াল, যার নাম কালো। কালোর গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো, আর থাবাগুলো যেন ধারালো ছুরি। কালোর আগমনে ইঁদুরদের সুদিন শেষ হয়ে গেল। কালো আসার পর প্রথম সপ্তাহে মিকুর 3 সঙ্গীর নিখোঁজ হয়ে গেল। কালো খুব চতুর বিড়াল ছিল। সে অন্য বিড়ালদের মতো ম্যাও ম্যাও করে নিজের উপস্থিতি জানান দিত না। সে একদম নিঃশব্দে দেয়ালের আড়ালে উৎপেতে থাকতো আর সুযোগ বুঝেই ঝাঁপ দিত। ব্যাস, একটা ইঁদুরের জীবন শেষ। গুদাম ঘরের অন্ধকারে কোণায় মিকু তার দলবল নিয়ে মিটিংয়ে বসত। সবার চোখে মুখে এক আতঙ্ক বিরাজ করছে। প্রথম ইঁদুর বলল, সর্দার, এভাবে চললে আমরা কেউ বাঁচব না। কালো একটা রাক্ষস বিড়াল। কাল রাতেও অল্পের জন্য আমার লেজটা ছিঁড়ে নেয়নি। দ্বিতীয় বিড়াল বলল, হ্যাঁ সর্দার, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখানে আর খাবার খোঁজা মানে নিশ্চিত মৃত্যুবরণ। মিকু গম্ভীর কণ্ঠে বললেন, পালালে কি সমস্যার সমাধান হবে ভাইসব? অন্য কোনো বাড়িতে গেলে যে সেখানে অন্য কোনো বিড়াল থাকবে না, তার বা গ্যারান্টি কে দিবে? কাপুরুষের মতো পালানো মিকুর অভিধানে নেই। আমাদের শক্তি কম হতে পারে, কিন্তু মাথায় বুদ্ধি আছে। কালোকে আমাদের তাড়াতে হবে না, শুধু তার শক্তিকে অকেজো করতে হবে। মিকুর কথা শুনে এক তরুণ ইঁদুর লাফিয়ে উঠল। সে বলল, সর্দার, আমি একটা দারুণ বুদ্ধি পেয়েছি। আমরা যদি কালোর গলায় একটা ঘন্টা বেঁধে দিতে পারি, তবে যখনই হাঁটবে টুংটাং শব্দ হবে, আর আমরা আগে থেকেই সাবধান হয়ে যাব। এ কথা শুনে সব ইঁদুর খুশিতে নাচতে লাগলো। কিন্তু মিকু হাসল না। সে মুচকি হেসে বলল, পরিকল্পনা দারুণ, কিন্তু পুরানো। আজ সবচেয়ে বড় প্রশ্ন, কালোর গলায় ঘন্টাটা বাঁধবে কে? তোমাদের মধ্যে কার এত সাহস আছে যে জ্যান্ত জমের গলায় মালা পরাতে যাবে? মিকুর প্রশ্নের পুরো
গুদাম ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কারো সেই সাহস ছিল না। ঠিক তাই, শক্তি দিয়ে যা সম্ভব না তা করতে হবে কৌশল দিয়ে। কালো ঘন্টা পড়বে, কিন্তু সেটা আমরা পরাবো না। ও নিজের গলায় পড়বে। তোমার শুধু আমার কথা মতো কাজ করো। পরদিন দুপুরবেলা জমিদার বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, কালু তখন ড্রয়িং রুমের সোফায় আরাম করে ঘুমাচ্ছিল। ঠিক তখন রান্নাঘরের দিক থেকে একটা সুস্বাদু গন্ধ ভেসে এলো। খাঁটি গরুর দুধে তৈরি ক্ষীরের গন্ধ। কালুর নাকটা নড়েচড়ে উঠল। সে চোখ খুলে চারপাশ দেখল। গন্ধটা তাকে পাগল করে তুলছিল। সে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের দরজায় আড়ালে লুকিয়েছিল মিকু। কালো ভেতরে ঢুকে দেখল মেঝেতে একটা মাটির ছুতো পাড়তে ঘন ক্ষীর রাখা আছে। লোভী বিড়ালটা আর এক মুহূর্ত নষ্ট না করে ক্ষীরে মুখ দিল। কিন্তু সে জানতো না এ ক্ষীর মিকু নিজে দমোদর বাবুর রান্নাঘর থেকে চুরি করে একটা বিশেষ জায়গায় রেখেছিল। আর সেই পাত্রে ঠিক উপরে ঝুলছিল এক ভারী লোহার শিকল, যার নিচে বাঁধা ছিল একটা বড় তামাটে রঙের ঘণ্টা। কালো যখন মনের সুখে ক্ষীর খাচ্ছিল, মিকু তখন ওপারে একটা দড়ি দাঁত দিয়ে কেটে দিল। তমনি একটা শব্দ হলো, ঘটাস করে। ঘণ্টাটি কালোর ঠিক মাথার ওপর এসে পড়ল না, কিন্তু এমনভাবে পড়ল যে কালোর গলায় বেল বা কলারের হুকের সাথে ঘণ্টার আংটিটি আংটে গেল। কালো চমকে উঠে পিছনে পায়ে লাফ দিল। আর তখনই ডাং 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 শব্দ বেজে উঠল। কালো ভয় পেয়ে গেল। সে যত নড়াচড়া করে শব্দটি ততই বাড়ে। সে ভাবল কোনো ভূত তাকে আক্রমণ করেছে। সে লেজ তুলে ভো ভো করে দৌড় দিল। প্রথম কালো খুব বিরক্ত হলো। সে গা ঝাঁকিয়ে ঘণ্টাটা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। জমিদার বাবু যখন কালোর গলায় ঘণ্টাটি দেখলেন, তিনি হো হো করে হেসে উঠলেন। তিনি ভাবলেন বিড়ালটা কোনোভাবে খেলনা ঘণ্টাটি গলায় আটকে ফেলেছে। দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই তিনি আর ওটা খুললেন না। বললেন, বাহ কালো, তোকে তো বেশ রাজকীয় লাগছে রে। জমিদার বাবুর তারিফ শুনে কালোর মনে একটু অহংকার হলো। সে ভাবলো, আরে এই ঘন্টা তো আমার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সে বুক ফুলিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু কালো একটা জিনিস ভুলে গিয়েছিল। এই ঘন্টা শব্দের কারণে সে আর কোনো ইঁদুর শিকার করতে পারছিল না। সে যখন রান্নাঘর বা গোডাউনের দিকে পা বাড়াতো, টুং টাং ডং ডং, আর ইঁদুররা নিমেষেই গর্তে লুকিয়ে পড়ত। 3 দিন কেটে গেল। কালো একটা ইঁদুর ও ধরতে পারল না। তার পেট খিদায় চোচো করতে লাগলো। জমিদার বাবু যতটুকু দুধ ভাত দেয় তাতে তার পেট ভরে না। সে বুঝতে পারল এই ঘন্টা তার কোনো অহংকার নয়, বরং তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিন রাতে ক্ষুধার্ত ও ক্লান্ত কালো গুদাম ঘরের সামনে বসেছিল। সে বিষণ্ণ মনে ভাবছিল কীভাবে এই ঘন্টা থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক তখন
তার থেকে নিরাপদ দূরত্বে একটা গর্ত থেকে মিকু মাথা বের করলো। মিকু বলল, কি কালো ভাই, কেমন আছো? শরীরটা তো বেশ শুকিয়ে গেছে মনে হচ্ছে। গলার মেডেলটা কেমন লাগছে? কালো রাগান্বিত এবং দুর্বল কণ্ঠে বলছে, সব তোর কাজ। তাই নাকি মিকু? তুই আমাকে ফাঁদে ফেলেছিস। এই ঘন্টার জন্য আমি স্বীকার করতে পারছি না। আজ তোকে আমি কাছাই চিবিয়ে খেতাম যদি না এই ঘন্টা শব্দ করত। মিকু হেসে বলল, রাগ করে লাভ নেই কালু ভাই। রাগ দিয়ে পেট ভরে না, খাবার দিয়ে পেট ভরে। আমি জানি তুমি এই ঘন্টা খুলতে পারছো না, কারণ ওটার লক তোমার পিছনের দিকে, যেখানে তোমার থাবা পৌঁছায় না। কিন্তু আমার ধারালো দাঁত দিয়ে আমি 1 মিনিটে ওটা কেটে দিতে পারি। কালো একটু আগ্রহ হয়ে বলল, সত্যি বলছিস? কেটে দিবি? প্লিজ কেটে দে মিকু, আমি খিদে মরে যাচ্ছি। মিকু বলল, শর্ত আছে কালু ভাই। ফ্রিতে তো আর দুনিয়া কিছু পাওয়া যায় না, চুক্তি করতে হবে। কালু বলল, কি চুক্তি বল, আমি সব শর্তে রাজি আছি। মিকু বলল, চুক্তি হলো আমি তোমার ঘন্টাটা কেটে দেব, কিন্তু এরপর থেকে তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জমিদার বাড়ির উড়ান ঘর আর রান্নাঘরের একটা অংশে আমাদের থাকবে, আর বাকি বাড়ির ইঁদুর বা বাইরের ইঁদুর তুমি শিকার করতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সবচেয়ে বড় কথা, জমিদার বাবু তোমাকে যে খাবার দিবেন তুমি তাতে সন্তুষ্ট থাকবে। আর যদি তুমি আমাদের উপর আক্রমণ করো, মনে রেখো পরের বার ঘন্টার জায়গায় অন্য কিছু তোমার গলায় ঝুলবে। এদিকে কালো মনে মনে ভাবল, এখন জান বাঁচানো ফরজ। আগে এই মুসিবত থেকে মুক্তি পাই, তারপর বাঁচাদন দেখা যাবে। কালো বলল, ঠিক আছে মিকো, আমি তোর শর্তে রাজি আছি। আমি আর কখনো তোদের দলের কাউকে ছবল দিব না। মিকু অত্যন্ত চতুর ছিল, সে কালোর চোখে দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল বিড়ালটা মনে মনে কী ভাবছে। মিকু একা গেল না, সে তার দলের আরও 4টা বড় ইঁদুরকে সাথে নিয়ে গেল। তারা কালোকে চারদিক থেকে ঘিরে ধরল, যাতে কালো কোনো চালাকি করতে না পারে। এরপর মিকু দ্রুত কালোর গলার বেল্টের লকটি নিজের ধারালো দাঁত দিয়ে কেটে দিল। ঘণ্টাটি মাটিতে পড়ে গেল। মুক্ত হতে কালো এক মুহূর্তের জন্য মিকুর দিকে লাফ দেওয়ার কথা ভাবল, কিন্তু চারপাশের ইঁদুরদের সতর্কতা আর মিকুর আত্মবিশ্বাসী চোখ দেখে সে থমে গেল। সে বুঝল এই ইঁদুরটাকে হালকাভাবে নেওয়া ভুল হবে। কালো একটি দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। এরপর থেকে নীলুপুরের জমিদার বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কালো তার চুক্তি বজায় রেখেছিল, কারণ সে মিকুর বুদ্ধিকে ভয় পেত, আর মিকুও তার দল বলে মনের সুখে শান্তিতে কোনো ভয় ছাড়াই গুদাম ঘরে রাজত্ব করতে লাগলো। এই গল্প আমাদের শেখায় যে
বাহুবলের চেয়ে বুদ্ধি বলই সবসময় শ্রেষ্ঠ। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে নিচে জানিও। এমন আরও রোমাঞ্চকর ও বুদ্ধির গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চেপে রাখো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.